নির্বাচনে বিএনপির প্রার্থী হতে দিতে হবে কঠিন পরীক্ষা। জনসম্পৃক্ততার পাশাপাশি গুরুত্ব পাবে জুলাই অভ্যুত্থানের চেতনা। নজরে রয়েছে মনোনয়ন প্রত্যাশীদের গতিবিধি। লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান, ৩ দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ। রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার আহ্বান। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ও যৌক্তিক সংস্কারের দাবিতে অনড় রাজস্ব বোর্ডের কর্মীরা। চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। কর্মবিরতিতে অচল চট্টগ্রাম কাস্টম হাউস। অপরাধে জড়াচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর চাকরিচ্যুত অবসরপ্রাপ্তদের কেউ কেউ। ৮ মাসে রাজধানীতে অর্ধশত ডাকাতির ঘটনায় জড়িত ৩৬ জন। আইনি ব্যবস্থার দাবি ডিএমপির। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। নির্বাচন সামনে রেখে বিএনপির তৃণমূলে শুরু হয়ে গেছে নানামুখী প্রস্তুতি, কিন্তু প্রার্থিতা আদায়ে নেতাদের এবার দিতে হবে কঠিন পরীক্ষা। ত্যাগ ও সংগ্রামের পাশাপাশি গুরুত্ব পাবে জনসম্পৃক্ততা ও জুলাই অভ্যুত্থানের চেতনা। এমনই বার্তা দিলেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য সালাউদ্দিন আহমেদ। দলের টিকিট প্রত্যাশীদের গতিবিধি এখন থেকে নজরে রাখা হচ্ছে বলেও জানান তিনি। আহমেদ সালেহিনের রিপোর্টে বিস্তারিত। কখনো প্রতিবাদ, কখনো বিক্ষোভ, আবার কখনো জনগণের দাবি নিয়ে প্রায় ১৭ বছর রাজপথে সংগ্রাম করেছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। সবকিছুর মূলেই ছিল বিগত সরকারের বিদায় ও নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের দাবি। গত বছরের ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের মুখে হাসিনা সরকার পালাতে বাধ্য হলে নতুন করে সুযোগ তৈরি হয় সেই কাঙ্ক্ষিত ও প্রতীক্ষিত নির্বাচন আয়োজনের। ফ্যাসিবাদের পতনের পর কেটেছে প্রায় ১১ মাস। ভোটের প্রশ্নে নানা সমীকরণে আগামী ফেব্রুয়ারিতে শর্ত সাপেক্ষে নির্বাচনের সম্ভাব্য সময় বেছে নিয়েছে সরকার। যদিও রোডম্যাপ ঘোষণার আগেই দলীয় নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। এমন ঘোষণায় নির্বাচনের সম্ভাব্য সময়ের ৭-৮ মাস আগেই জনসম্পৃক্ততা ও দলের পক্ষে ভোট টানতে মাঠে নেমেছেন মনোনয়ন প্রত্যাশীরা। দলীয় প্রতীকে নিজেদের টিকিট নিশ্চিতে বিভিন্ন স্থানে ইতিমধ্যে ব্যানার ফেস্টুনে সেটেছেন অনেকে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, স্বাভাবিক কারণে জেনে ভোট দেওয়া ভালো। আমরা মুখস্থ আগের মতো যে ওই একটা পার্টি এসে বললো যে ভোট দিতে যাও, ভোট দেওয়া, আমাদেরকে জোর করে ভোট নাও, সেই ভোটের দিন শেষ। আমরা একটি রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল, আমাদের নির্বাচনের প্রস্তুতি সবসময় আছে এবং ছিল এবং থাকে। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যে আমাদের যে বেসিক যে নির্দেশনা দেওয়া দরকার সেই নির্দেশনা মোতাবেক আমাদের প্রত্যেকটি সারা বাংলাদেশের প্রত্যেকটি এলাকাতেই সাধারণ মানুষের সাথে কথা বলছি। আমরা তাদের মতামত নিচ্ছি, তাদের সাথে তাদের কি সমস্যাগুলো রয়েছে, কিভাবে সেই সমস্যাগুলো সমাধান করা যায়। আগামী নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে কঠিন পরীক্ষা দিতে হবে নেতাকর্মীদের, এমনটাই জানিয়েছেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য সালাউদ্দিন আহমেদ। বলছেন, শুধু ত্যাগী বা সংগ্রামী হলেই হবে না, মনোনয়ন প্রত্যাশীদের থাকতে হবে জনগণের সমর্থন সহ নানা যোগ্যতা। যে শুধুমাত্র ত্যাগ তিতিকার উপর নির্ভর করে আমরা প্রার্থী সিলেকশন করব না। আমরা প্রার্থী সিলেকশন করব বর্তমান বাংলাদেশের জন আকাঙ্ক্ষা অনুযায়ী, জনপ্রত্যাশা অনুযায়ী, জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট অনুযায়ী আমরা প্রার্থী সিলেকশন করব। কারণ আমরা যদি প্রার্থী সিলেকশনের দিক থেকে শুধুমাত্র জনপ্রিয়তা দেখি, শুধুমাত্র তার ত্যাগ তিতিকাকে দেখি, জনগণের প্রত্যাশাকে যদি অবহেলা করি, সেটা ভুল হবে। বৃহত্তর দল হিসেবে বিএনপি যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত জানিয়ে দলটির এই স্থায়ী কমিটির সদস্য জানান, হাতের সময় থাকায় দলের টিকিট প্রত্যাশীদের নজরে রাখা হচ্ছে। নির্বাচনের প্রস্তুতি বিএনপির সবসময় ছিল, নির্বাচনমুখী দল হিসেবে সবসময় থাকে। আমরা যেটা করি সেটা আপডেট করি, হালনাগাদ করি। এখন আমাদের সেই প্রস্তুতি পুরোদমে চলছে। নির্বাচন অনুষ্ঠানের জন্য শুধু প্রার্থী বাছাইয়ের বিষয় নয়, নির্বাচনী ইশতেহার, ম্যানিফেস্টো, এগুলো আমাদেরকে প্রস্তুত করতে হবে এবং নির্বাচনী প্রস্তুতির জন্য আমাদের মাঠ পর্যায়ে আরও অনেক কর্মকাণ্ড আছে, সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড আছে। নির্বাচনী তফসিলের পর শরিকদের সঙ্গে আসন বন্টনের বিষয়গুলো সামনে আসবে বলেও জানান বিএনপির অন্যতম এই নেতা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।
ব্যবসা খাতকে রাজনীতিকরণ বন্ধের পাশাপাশি ফ্যাসিস্টের দোষর মুক্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সিলেটের মেহেন্দিবাগে ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। রাজনীতিকে গণতন্ত্রায়ন করলে তো হবে না, ব্যবসাতে একটা গণতান্ত্রিক অধিকার সকলের থাকতে হবে। সিলেটের যে সম্ভাবনা আছে এই সম্ভাবনাকে আমরা কতটুকু কাজে লাগাতে পেরেছি, আপনারা কতটুকু কাজে লাগাতে পেরেছেন, এই কথাগুলো আপনাদের থেকে আমরা শুনতে এসেছি এবং আপনাদের থেকে শুনে আমরা নীতিমালায় এগুলোকে কিভাবে নিয়ে আসব। তারেক রহমান সাহেবের যে স্বপ্ন সেটা হচ্ছে বাংলাদেশকে আবার বিশ্বের সামনে মাথা তুলে দাঁড়াতে হবে। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার, ২৪-এর গণহত্যাকারীদের বিচার এবং সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টা থেকে মহাসমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। ভোর থেকেই মহাসমাবেশ স্থলে আসছেন দলটির নেতাকর্মীরা। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীতে পূর্ণ হয়ে গেছে উদ্যান। আঞ্চলিক পর্যায়ের নেতাকর্মীরা জানান, জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে সরকারের উচিত গণহত্যাকারীদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন দেয়া। পিআর সিস্টেমে নির্বাচন দিয়ে নতুন বাংলাদেশের আমাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাচ্ছি। প্রত্যেকটা দলই আপনার মনে করলেন সঠিকভাবে কথা বলতে পারবে, যে আমরা আমাদের প্রতিনিধি আছে, মানে সঠিক কথাগুলো বলতে পারবে। এই জন্য আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে, এই জন্য সংস্কারের প্রয়োজন। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী শফিক মুন্সি, সরাসরি যাচ্ছে তার কাছে। বেলা ২টা থেকে কিন্তু এই মহাসমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবার কথা রয়েছে, কিন্তু সকাল থেকেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নেতাকর্মীরা তারা এই সোহরাওয়ার্দী উদ্যানে আসা শুরু করেছে এবং তারই প্রেক্ষিতে কিন্তু এখন এই সোহরাওয়ার্দী উদ্যানের মূল সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমরা জানি মূলত ৩টি দাবির তে আজকে এই সোহরাওয়ার্দী উদ্যানে তাদের এই মহাসমাবেশ। তাদের প্রথম যে দাবিটি সেটি হচ্ছে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এই ইসলামী আন্দোলন নেতৃবৃন্দরা দাবি করছে যে প্রয়োজনীয় সংস্কার যদি না হয় তবে পুনরায় আসলে ফ্যাসিবাদের কবলে বাংলাদেশ পড়তে পারে। তাদের দ্বিতীয় যে দাবি সেটি হচ্ছে ২৪-এর গণ অভ্যুত্থানে যারা সরাসরি এবং পরোক্ষভাবে এই গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে বিচার করতে হবে এবং তাদের বিচার দৃশ্যমান করার আগে কোনোভাবেই নির্বাচনী যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় যেতে পারবে না বাংলাদেশ সরকার, এমনটাই কিন্তু এই ইসলামী আন্দোলনের নেতারা দাবি করছেন। এবং তারা সর্বশেষ যে বিষয়টি দাবি করছেন সেটি হচ্ছে সংখ্যানুপাতিক হারে অর্থাৎ পিআর পদ্ধতিতে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনটি অনুষ্ঠিত করতে হবে এবং তার মাধ্যমেই আসলে বাংলাদেশের যে ভোটাধিকার প্রয়োগের যে ব্যাপারটি সেটি সত্যিকার অর্থে একটি মূল্যায়ন হবে বলেই তারা আসলে জানাচ্ছেন। আমরা যেটা দেখতে পেয়েছি যে পুরো সমাবেশ স্থল কিন্তু বিভিন্ন বয়সী মানুষের ঢলে পরিপূর্ণ এবং তাদের অনেকের হাতেই কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকা, ইসলামী আন্দোলন বাংলাদেশের যে দলীয় পতাকা আছে সেটিও আছে। একই সাথে নানাভাবেই কিন্তু নানা প্ল্যাকার্ড তারা তুলে ধরেছেন। তারা তাদের দলীয় প্রতীক যে হাত পাখা সেটিও কিন্তু রেখেছেন। সকাল ১১টা থেকে কিন্তু আঞ্চলিক পর্যায়ের যে নেতৃবৃন্দ আছে দলটির বিভিন্ন ইউনিটের সেই নেতৃবৃন্দ এই মঞ্চে উপবিত হয়েছেন এবং তারা তাদের বক্তব্য তুলে ধরছেন ধারাবাহিকভাবে এবং জোহরের নামাজের পর অর্থাৎ বেলা ২টার পর দলটির আমির এবং সিনিয়র নায়েবে আমির সহ অন্য যে নেতৃবৃন্দ আছেন কেন্দ্রীয় এবং শীর্ষ পর্যায়ের তারা একে একে বক্তব্য দেবেন। এবং আমরা যেটা জেনেছি যে আজকের এই মহাসমাবেশে কিন্তু অন্যান্য যে দলের নেতৃবৃন্দ আছে শীর্ষ পর্যায়ে তাদেরকেও কিন্তু তারা আহ্বান জানিয়েছে অংশ নিতে, তাদেরকে দাওয়াত পৌঁছানো হয়েছে বলে দলটির সিনিয়র নায়েবে আমির আমাদেরকে নিশ্চিত করেছেন। তো এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে চলমান মহাসমাবেশ কার্যক্রম সে ব্যাপারে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে।
এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবি পূরণ না হওয়ায় কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তবে আন্তর্জাতিক সেবা এই কর্মসূচির আওতামুক্ত রয়েছে। চেয়ারম্যানের পদত্যাগের পাশাপাশি যৌক্তিক সংস্কারের দাবিতে সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য। যদিও অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল উপদেষ্টার সঙ্গে বৈঠকে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে, তবে ওই বৈঠকে নিজেদের প্রতিনিধি না থাকার দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ঐক্য পরিষদ। এদিকে টানা অবরোধে অচল হয়ে পড়েছে এনবিআরের কার্যক্রম। এটা আমাদের দাবি এবং আমরা চাই যে আমাদের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা বলেছে আমরা আলোচনায় যাব, কোনো অসুবিধা নেই, আমরা তাদের ম্যান্ডেট নিয়েছি যাওয়ার, তবে আমরা যাব জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবি নিয়ে। আলোচনার দ্বার আমাদের জন্য, আমরা অলওয়েজ আলোচনার জন্য রাজি আছি। যদি প্রপারলি আমাদের কাছে মেসেজ আসে আমরা রেসপন্ড করবো বলে আশা করি, বাট আমাদের সার্বিক সবাই বসে সিদ্ধান্ত নেব, যেটা প্রেস ব্রিফিংয়ে কিছুটা রিফ্লেকশন পাবে। আলোচনায় যেতে চাই, আলোচনায় যদি সিদ্ধান্ত হয় তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা হবে। এই মুহূর্তে আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে আছেন সহকর্মী এম এস আরফিন এবং চট্টগ্রাম কাস্টম হাউসে আছেন ফেরদৌস লিপি। সরাসরি প্রথমে যাচ্ছে আরফিনের কাছে। কিছুক্ষণ আগেই যেমনটি জানাচ্ছিলাম যে রাজস্ব বোর্ড সংস্থার ঐক্য পরিষদের ব্যানারে যে আন্দোলন চলছে গত কয়েকদিন ধরে, সেই আন্দোলনের প্রেক্ষিতেই পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কিন্তু এই মুহূর্তে এখানে কমপ্লিট শাটডাউন চলছে এবং একই সাথে সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানকার রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা যারা রয়েছেন তারা কিন্তু এনবিআর প্রাঙ্গণে এসে সমবেত হয়েছেন। তারা সকাল থেকেই কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা বারবারই বলছেন যে তাদের এই মুহূর্তে এক দফা এক দাবি, তারা আসলে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগই শুধু চান এবং এই পদত্যাগ ছাড়া আসলে তারা কোনো ধরনের আলোচনা কিংবা কোনো ধরনের সমঝোতায় তারা যাবেন না। তারা এই মুহূর্তে এখানে এনবিআর প্রাঙ্গণের সামনে বসে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে নিয়ে তারা তাদের কর্মকর্তা কর্মচারীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন যে এই আন্দোলন যেন তারা চালিয়ে নেয়। একই সাথে জানিয়ে রাখতে চাই যে সকাল থেকেই কিন্তু কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন এখানে তৈরি না হয়, এজন্য কিন্তু এনবিআর এর ভেতরে এই মুহূর্তে র্যাব, কোস্টগার্ড ও পুলিশের বিভিন্ন ব্যাপক ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা মোতায়েন রয়েছেন এবং একই সাথে বাইরেও কিন্তু জলকামান, রায়ট সহ বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে যন্ত্র সামগ্রী নিয়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছেন এই মুহূর্তে এখানে। এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি যে সকাল থেকে কিছু সংখ্যক এনবিআর কর্মকর্তা কর্মচারীরা তাদের আইডি কার্ড প্রদর্শন করে এনবিআর এর ভিতরে প্রবেশ করতে পারলেও এই মুহূর্তে কিন্তু এনবিআর এর ভেতরে কেউ প্রবেশ কিংবা সেখান থেকে কেউ বের হতে পারছেন না। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকাল কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে এই এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের এই আন্দোলন প্রত্যাহারের জন্য কিন্তু এক ধরনের একটি বিজ্ঞপ্তি তারা জানিয়েছিলেন, কিন্তু এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করেই কিন্তু তারা এই মুহূর্তে এই এনবিআর প্রাঙ্গণের সামনে অবস্থান করছেন এবং তারা বলছেন যে এনবিআর এর যে যৌক্তিক সংস্কার রয়েছে এবং এনবিআর এর যে যিনি বর্তমান চেয়ারম্যান রয়েছেন তিনি মিথ্যাচার করেছেন, সমঝোতার নামে নানা ধরনের বিভ্রান্তি ছড়িয়েছেন, যে কারণে কিন্তু তারা এই আন্দোলন করতে বাধ্য হচ্ছেন এবং কার্যত বলাই যায় যে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের এই লাগাতার শাটডাউনের কারণে কিন্তু সকল ধরনের রাজস্ব আদায়ের যে কর্মকাণ্ড রয়েছে সেগুলো কিন্তু বাস্তব অর্থে স্থবির অবস্থা রয়েছে। যদিও শুধু তারা বলছেন শুধুমাত্র আন্তর্জাতিক যাত্রী সেবা চালু রয়েছে। তো এনবিআর এর যে আন্দোলন রয়েছে, আন্দোলনের সবশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আরেক সহকর্মী যুক্ত হচ্ছেন ফেরদৌস লিপি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমপ্লিট শাটডাউনে কিন্তু রাজস্ব কোনো কর্মকর্তা চট্টগ্রাম কাস্টমসে আসেনি এবং প্রায় শুনশান অবস্থা চট্টগ্রাম কাস্টমসে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মেইন যে দরজা সেটা বন্ধ। কিছু শিপিং এজেন্ট এবং সিএনএফ এজেন্টের প্রতিনিধি তারা এসেছেন এবং অধিকাংশই প্রতিনিধিরা ফিরে গেছেন, কোনো ধরনের কাজ হচ্ছে না বলে। কিছু আবার বাইরে অবস্থান নিচ্ছেন এবং আপনারা জানেন যে এই যে কমপ্লিট শাটডাউন, সেই শাটডাউনের কারণে কিন্তু দেশের সবচেয়ে বড় রাজস্ব আদায়কারী যে সংস্থায় চট্টগ্রাম কাস্টমস হাউস, এখানে কোনো ধরনের শুল্কায়ন কার্যক্রম হচ্ছে না, যেখানে প্রতিদিন দেখা যায় 7,000-এর উপর বিল অফ এন্ট্রি এবং বিল অফ এক্সপোর্ট এখানে হয়। সেখানে কিন্তু আজকে এই যে এখন প্রায় 12টা বাজে কোনো ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে না এবং এই ক্ষেত্রে যারা সিএনএফ এজেন্টের প্রতিনিধি এসেছেন তাদের অনেকের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এই যে আজকে পুরো রাজস্ব যে শুল্কায়নের কার্যক্রম সেটা বন্ধ, সে কারণে কিন্তু তাদেরকে বিশেষ করে আমদানি রপ্তানি
রপ্তানি কাজে যারা ব্যবসার কাজে যারা যুক্ত তাদেরকে কিন্তু প্রচণ্ড ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। বন্দরের ড্যামারেজের আশঙ্কা যেমন তারা করছেন, পাশাপাশি কিন্তু শিপিং চার্জের যে বাড়তি চার্জ সেই হিসাবটাও কিন্তু ব্যবসায়ীদের করতে হচ্ছে। একদিন যদি আসলে চট্টগ্রাম কাস্টমস বন্ধ থাকে তার প্রভাব পড়ে চট্টগ্রাম বন্দরে, সেখানে জাহাজের যেই কন্টেনার খালাস এবং ডেলিভারি সেই কার্যক্রমটা কিন্তু ব্যাহত হয় এবং সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় রপ্তানিকারকদের। তার মধ্যে যে শিল্প মালিক, বিশেষ করে যারা পোশাক শিল্প মালিক, তাদের কিন্তু যে ড্যামারেজ সেটা বাড়ার আশঙ্কা তারা করছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম কাস্টম হাউস ও রাজধানীর এনবিআর ভবনের সামনে থেকে। সময় সংবাদে আরও থাকছে। তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যের পর এবার পাটজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত। স্থলপথে বাংলাদেশ থেকে নেওয়া যাবে না 9 ধরনের পণ্য, খোলা আছে সমুদ্র বন্দর। সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 86তম জন্মদিন আজ। 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটহাজারীর বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। 1.5 দশক ধরে তার জন্মদিনকে বৈশ্বিকভাবে পালন করা হয় সামাজিক ব্যবসা দিবস হিসেবে। তবে তার জন্মদিনে থাকছে না কোনো সরকারি আয়োজন বা আনুষ্ঠানিকতা। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষক ছিলেন। অধ্যাপক ইউনূস ক্ষুদ্র ঋণ অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে বিশ্বে সমাদৃত। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা তিনি। ডক্টর ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। এছাড়াও বিশ্ব খাদ্য পুরস্কার সহ বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তিনি। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে যাওয়ার পর 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ডক্টর ইউনূস। তার নেতৃত্বে বর্তমান সরকারের অধীনে সংবিধান, জনপ্রশাসন ও নির্বাচন ব্যবস্থায় সংস্কার কার্যক্রমের মাধ্যমে রাষ্ট্র কাঠামো সংস্কার কাজ চলমান রয়েছে। EDF Aluminium, redefine possibilities. অপরাধ চক্রে জড়িয়ে পড়ছেন আইনশৃঙ্খলা বাহিনীর চাকুরিচ্যুত সদস্য ও অবসরপ্রাপ্তদের কেউ কেউ। গত 8 মাসে রাজধানীতে 47টি ডাকাতির ঘটনায় এমন 36 জনের নাম এসেছে। তাদের মধ্যে গ্রেফতার করা হয়েছে 15 জনকে। আছে বর্তমান সদস্য ও তাদের সোর্সদের নামও। কেউ অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ডিএমপি। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত মাসুদুর রহমানের রিপোর্টে। গত 14 জুন রাজধানীর উত্তরার 13 নম্বর সেক্টরের 12 ও 13 নম্বর সড়কের সংযোগস্থলে র্যাবের পোশাকে নগদের এক পরিবেশকের 2 কর্মীকে গতিরোধ করার চেষ্টা করা হয়। র্যাব দেখে দৌড়ে পালাতে গেলে তাদের ধরে ফেলে সঙ্গে থাকা 1,08,00,000 টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। প্রকাশ্যে এমন ঘটনা ঘটলেও র্যাব ভেবে এগিয়ে যাননি কেউ। র্যাবের লোক আছে রাস্তা থেকে বাড়ি থেকে ছিনতাইকারী দাবা নিয়েছে। বুঝতে পারি মানুষ খালি দেখছে কিন্তু বুঝতে পারি না। পরে তদন্তে নেমে ঘটনায় জড়িত 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় নগদ 22 লাখ টাকা। জানা যায় চাকরিচ্যুত পুলিশ ও সেনা সদস্যের নেতৃত্বে হয় এই ডাকাতি। ভুক্তভোগী জানালেন ডাকাতরা তার ব্যবসার সব পুঁজি নিয়ে গেছে। দ্রুত লুণ্ঠিত টাকা উদ্ধারের দাবি তার। আমার এখন নগদকে সার্ভিস দিতে আমার কষ্ট হচ্ছে, আমি কষ্ট করেই সার্ভিস দিচ্ছি। দ্রুত এটা ধরতে পারেন আর কি, আমি সেটাই আশা করছি। গত মার্চে ধানমন্ডিতে যৌথ বাহিনী সেজে বাসা থেকে প্রায় 36 লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাতরা। মামলা সূত্রে জানা যায় এতে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক ও বর্তমান 11 সদস্য। 5 জন গ্রেপ্তার হলেও বাকিরা পলাতক। উদ্ধার করা যায়নি লুণ্ঠিত মালামাল। গত জানুয়ারিতে রাজধানীর গুলশানে একটি বাসা থেকে যৌথ বাহিনী পরিচয়ে 60 ভরি স্বর্ণালংকার ও 34 লাখ টাকা লুট করা হয়। একই মাসে গুলশানের ওয়েস্টিন হোটেলের উল্টো পাশে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর 1 কোটি টাকা লুট করা হয়। এই 2 ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর 6 জনের সম্পৃক্ততা পাওয়া গেলেও গ্রেফতার হয়েছেন 1 জন। উদ্ধার হয়নি লুণ্ঠিত মালামাল। গত বছরের অক্টোবরে মোহাম্মদপুরে যৌথ বাহিনী সেজে একটি বাসা থেকে 70 ভরি স্বর্ণালংকার ও 75 লাখ টাকা লুট করা হয়। এ ঘটনায় চাকরিচ্যুত এক লেফটেন্যান্ট কর্নেল সহ 11 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের নাম আসলেও গ্রেফতার হয়েছে 5 জন। উদ্ধার হয়েছে মাত্র 17 লাখ টাকা। এসব ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত থাকায় কথা বলতেও ভয় পান ভুক্তভোগীরা। সাধারণ আসামি না, পুলিশের লোক আছে, জিএর লোক আছে, আর্মির লোক আছে। আমার বিরুদ্ধে আতঙ্ক কাজ করে করে। গত 8 মাসে রাজধানীতে 47টি ডাকাতির ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রে ডাকাতরা পরিচয় ব্যবহার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর, আবার অনেক ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততাও পাওয়া গেছে।
এখন প্রশ্ন উঠেছে, আইন শৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ত জন্যই কি এসব মামলার সুরাহা করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী? ডাকাতির ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীরা জড়ালে আসামি গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে কঠোর হওয়ার পরামর্শ অপরাধ বিশ্লেষকের। যেখানেই সে চাকরি করুক, সেখানে যদি কোনো সুযোগ সুবিধা সে এখনো চলমান থাকে সেটাকে বন্ধ করা, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজা এবং তিনি যে ধরনের অবসরকালীন যে সুযোগ সুবিধা পেয়েছেন সেটাকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে এটাকে নিয়ে যাওয়া। গত ৮ মাসে রাজধানীতে ডাকাতির ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ৩৬ সদস্য ও সোর্সের নাম এসেছে। এর মধ্যে গ্রেফতার হয়েছেন ১৫ জন। ডিএমপির দাবি কেউ অপরাধে জড়ালে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। ২-১ জন বা আংশিক গ্রেফতার করার আমরা আত্মতুষ্টিতে ভুগছি তা না, এটা একটা চলমান প্রক্রিয়া এবং যারা এসব ঘটনা ঘটানোর পরে গা ঢাকা দিয়ে থাকে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের প্রচেষ্টা সেটা অব্যাহতই আছে। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কেউ অভিযানে আসলে 999 বা নিকটস্থ থানায় ফোন করে নিশ্চিত হওয়ার পরামর্শ ডিএমপির। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলের পক্ষে রায় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের। ট্রাম্পের নির্বাহী আদেশ ঠেকানোর ক্ষমতা কমল নিম্ন আদালতের। পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় এক ইউপি সদস্য ও তার ভাইয়ের স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় জখম হয়েছেন ওই ইউপি সদস্যের স্ত্রী। স্থানীয়রা জানান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ইন্দুরকানী উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য শহীদুল ইসলামের সঙ্গে প্রতিবেশী ইউনুসের বিরোধ চলছিল। শুক্রবার রাত ১২টার দিকে শহীদুলের বাড়িতে হামলা চালান ইউনুস ও তার ৫ সহযোগী। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে শহীদুল, তার স্ত্রী রেহানা ও ভাইয়ের স্ত্রী মৌকুলিকে কুপিয়ে জখম করা হয়। এতে ঘটনাস্থলেই মারা যান শহীদুল ও মৌকুলি বেগম। গুরুতর অবস্থায় রেহানাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জড়িতদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। ধারণা করছি যে এখানে নির্বাচন একটা বিষয় ছিল আর পারিবারিক একটা বিষয় ছিল এবং দলীয় কোন্দল সব মিলিয়ে আমরা এতক্ষণ এটি বুঝতে পারছি। কোনো আটক এ পর্যন্ত হয়েছে কিনা বা কোনো কিছু? আমরা আসামি মানে অলরেডি আমরা শনাক্ত করেছি কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা অভিযান চালাচ্ছি। 12টি ব্যাংকের জন্য টাকা ছাপিয়ে এখন পর্যন্ত 52,500 কোটি টাকার ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। সবশেষ ন্যাশনাল ব্যাংকে 1000 কোটি টাকা ছাপিয়ে ঋণ দেওয়া হয়েছে। দুর্বল ব্যাংকগুলো আমানতকারীদের অর্থ ফেরত দিতে না পারায় আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য টাকা ছাপিয়ে সহায়তা করছে বাংলাদেশ ব্যাংক। যদিও নতুন গভর্নর দায়িত্ব নেয়ার পর টাকা না ছাপানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সুশাসন প্রতিষ্ঠায় দুর্বল এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যের পর এবার স্থলপথে বাংলাদেশ থেকে 9 ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত। সবগুলো পণ্যই পাট ও পাটজাত। তবে মহারাষ্ট্রের নভসেবা সমুদ্র বন্দর দিয়ে এসব পণ্য আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। চলতি বছরের মে-এপ্রিল মাসে কয়েক ধাপে বাংলাদেশের পণ্যের ওপর বন্দর নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত। মে মাসে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে সীমাবদ্ধতা আসে, আর ৯ এপ্রিল মধ্যপ্রাচ্য ও ইউরোপগামী পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধাও তুলে নেয় দেশটি। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ থেকে বোনা কাপড়, পাট ও সুতার পণ্য আমদানিতে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর ডিজিএফটি শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এসব পণ্য এখন থেকে ভারত বাংলাদেশ সীমান্তের স্থলবন্দর দিয়ে নয়, শুধু মহারাষ্ট্রের নবসেবা সমুদ্র বন্দর দিয়ে আমদানি করা যাবে। তবে বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানগামী ট্রানজিট পণ্যের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। টেক্সটাইল বাজারে বড় প্রতিযোগী বাংলাদেশ। 2023-24 অর্থ বছরে দুই দেশের মধ্যে মোট বাণিজ্য ছিল $12.9 বিলিয়ন। এর মধ্যে ভারতের রপ্তানি $11.46 বিলিয়ন এবং বাংলাদেশ থেকে আমদানি $2 বিলিয়ন। ভারতীয় গণমাধ্যমের দাবি, এই নিষেধাজ্ঞার প্রভাব পড়তে পারে সীমান্ত ব্যবসা ও বাংলাদেশের রপ্তানি খাতে। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে প্রেসিডেন্টের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দেওয়ার ক্ষমতা সীমিত হল নিম্ন আদালতের। শুক্রবার মার্কিন সর্বোচ্চ আদালতের দেয়া এই আদেশের পর আবারও জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের উদ্যোগের কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
চলতি বছর জানুয়ারিতে ক্ষমতা নেয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন ইস্যুতে কয়েকশো সিদ্ধান্ত নেন এবং নির্বাহী আদেশ জারি করেন। এর মধ্যে বিতর্কিত ও স্পর্শকাতর ছিল যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ। ট্রাম্পের এই আদেশের পর নিম্ন আদালত তার স্থগিতাদেশ দেন। শুক্রবার সুপ্রিম কোর্টের দেয়া এক রায়ে মার্কিন প্রেসিডেন্টের বিভিন্ন আদেশ স্থগিতে নিম্ন আদালতের বিচারকদের ক্ষমতা সীমিত করা হয়েছে। সুপ্রিম কোর্ট জানান, প্রেসিডেন্টের আদেশের উপর ডিস্ট্রিক্ট কোর্টের বিচারকরা দেশ জুড়ে স্থগিতাদেশ দিতে পারবেন না। বিগত কয়েক মাস ধরে প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন আদেশের উপর স্থগিতাদেশ দিয়ে আসছিলেন নিম্ন আদালতের বিচারকরা। এতে ট্রাম্প প্রশাসনের নীতি প্রয়োগ সাময়িকভাবে বাধাপ্রাপ্ত হয়। সুপ্রিম কোর্টের রায়ের পর ডোনাল্ড ট্রাম্প এটিকে বিশাল বিজয় বলে দাবি করেন। বলেন, তিনি এখন তার প্রশাসনের পরিকল্পনাগুলো বাস্তবায়নে এগিয়ে যাবেন। যুক্তরাষ্ট্রের ভ্রমণে এসে সন্তান জন্ম দেওয়ার ঘটনা ঘটছে অহরহ। এসব ক্ষেত্রে হাসপাতালের চিকিৎসা খরচও বহন করতে হয় না। সংবিধান অনুযায়ী জন্ম নেয়া শিশুটি মার্কিন নাগরিকত্ব লাভ করে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র। ফিলিপিন্সের দক্ষিণ উপকূলে 6.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, শনিবার ভূমিকম্পটি দাভাও অক্সিডেন্টাল প্রদেশের কাছাকাছি এলাকা থেকে প্রায় 70 কিলোমিটার দূরের 101 কিলোমিটার গভীরে আঘাত হানে। এতে তাৎক্ষণিক কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সুনামির সতর্কতাও জারি করা হয়নি। রিং অফ ফায়ারের কাছে অবস্থান হওয়ায় ফিলিপিন্সে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। জয়, শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচনে বিএনপির প্রার্থী হতে দিতে হবে কঠিন পরীক্ষা। জনসম্পৃক্ততার পাশাপাশি গুরুত্ব পাবে জুলাই অভ্যুত্থানের চেতনা। নজরে রয়েছে মনোনয়ন প্রত্যাশীদের গতিবিধি। লোকারণ্য, সোহরাওয়ার্দী উদ্যান, 3 দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ, রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার আহ্বান। এবং এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ও যৌক্তিক সংস্কারের দাবিতে অনড় রাজস্ব বোর্ডের কর্মীরা। চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। কর্মবিরতিতে অচল চট্টগ্রাম কাস্টম হাউস। এই ছিল সময় সংবাদে। সঙ্গেই থাকুন সময়ের।